আমার ছেলে অনিকেত আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, মা, তোমার চোখে আমি আমার জীবনের সমস্ত সুখ খুঁজে পেয়েছি। আমি তোমাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে চাই। আমার হৃদয় থমকে গেল। ও আমার চেয়ে মাত্র ২৬ বছরের ছোট আমার ছেলে অনিকেত, যাকে আমি একাকী মানুষ করেছি। ২২ বছর বয়সে মা হয়েছিলাম আমি, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অনিকেত কখনই কাউকে ভালোবাসেনি, সবসময় বলতো, মা, তোমাকে ছাড়া আমার আর কাউকে দরকার নেই। আমি হাসতাম, ভাবতাম যখন তার বয়স হবে সে নিজেই কাউকে ভালোবাসবে, বিয়ে করবে। কিন্তু তার বয়স ২৬ হল, সে কারো দিকে তাকায়নি। হঠাৎ অনিকেত বলল, মা, চলো কাশ্মীর বেড়াতে যাই। তোমাকে অনেকদিন কোথাও নিয়ে যাইনি গি। সেই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কাশ্মীরে আমি কোনোদিন যাইনি এবং আমার অতিমাত্রায় কাজের চাপের মধ্যে কোথাও বেড়াতে যাওয়ার স্বপ্নই দেখতাম না। আমার নাম রাইসা। ৪৮ বছর বয়সে এখন আমি একটি মিডিয়া হাউসের সিনিয়র এডিটর। অনিকেতকে মানুষ করার জন্য আমাকে দিনরাত পরিশ্রম করতে হয়েছে। তার বাবা রাজীব, একজন ব্যবসায়ী, আমাদের পরিবার ছেড়ে একটি ছোট্ট চিঠি রেখে চলে গিয়েছিলেন যখন অনিকেতের বয়স মাত্র ২ মাস। চিঠিতে সে লিখেছিল, আমি তোমাদের সাথে থাকতে পারছি না, আমার নিজের জীবন আমি নিজের মতো করে কাটাতে চাই। সেই থেকে আমি একাই লড়াই করে এসেছি। অনিকেতকে একজন সফল ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে তুলেছি। সে এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সফটওয়্যার ডেভেলপার। আমার জীবনের সব আশা নিরাশা, সুখ দুঃখ সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল অনিকেত। আমি তার জন্য আমার যৌবন, আমার সুখ, আমার ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়েছি। সে যে এভাবে হঠাৎ সেই দিন সকালে আমার সামনে বসে তার হৃদয়ের এই ভাবাবেগ প্রকাশ করবে, তা আমি কখনো ভাবিনি। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম, জানতাম না কি বলবো। অনিকেত আমার হাত ধরে বলল, মা, তুমি যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এটা তুমি জানো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি তাকে আলতো করে ধমক দিয়ে বললাম, তুই কি বলছিস? আমি তোর মা। অনিকেত হাসল, আমি জানি মা। আমি এটাও জানি যে আমার জীবনসঙ্গী হিসাবে আমি তোমাকেই চাই, আমার বাকি জীবন তোমার সাথেই কাটাতে চাই। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার ছেলে কি বলছে? সে কি পাগল হয়ে গেছে? আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম, কিন্তু তার কথা শেষ হবার আগেই সে এবার আরও একটু সামনের দিকে ঝুঁকে এসে বলল, আমি চাই তুমি আমার জীবনসঙ্গী হয়ে, মানে আমার সঙ্গী হয়ে, আমার সাথে এই কাশ্মীর ট্রিপে যাও। সেখানে গিয়ে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমি এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কি ভুল বুঝেছিলাম আমি? অনিকেত শুধু বলতে চেয়েছিল যে সে আমাকে তার সঙ্গে কাশ্মীরে নিয়ে যেতে চায়, কিন্তু সেই কথাটা এমনভাবে বলেছিল যে আমি একদম ভিন্ন কিছু ভেবে ফেলেছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই যাব। কিন্তু কাশ্মীরে আমাকে কি দেখাবি? আমি জিজ্ঞেস করলাম। অনিকেত রহস্যময় হাসি হেসে বলল, সেটা সারপ্রাইজ। তবে আমি জানি এটা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে গি। আমি অবাক হয়ে ভাবলাম, এমন কি থাকতে পারে যা আমার জীবন বদলে দেবে? আমি শুধু আমার ছেলের সুখে সুখী, তার উন্নতিতে আমার আনন্দ। তারপরও অনিকেতের আবদার আমি কখনো ফেলতে পারিনি। পরের সপ্তাহেই আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলাম। দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার ফ্লাইট ধরলাম আমরা। অনিকেত সব প্ল্যান করেছিল। আমার শুধু যেতে হবে তার সাথে। প্লেনে উঠে আমি অনিকেতকে জিজ্ঞেস করলাম, তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এই শীতের সময়ে কাশ্মীরে যাওয়ার কোনো মানে হয়? অনিকেত হাসল, হ্যাঁ মা, এই সময়টাই সবচেয়ে ভালো। তুষারপাতের সময় কাশ্মীর দেখতে সবচেয়ে সুন্দর। আমি শ্রীনগরের কাছে একটা ছোট্ট গ্রাম, পাহলগাঁও এ একটা কেবিন বুক করেছি। ওখানে গিয়েই আমি তোমাকে দেখাব সেই জিনিসটা গি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। শ্রীনগর এয়ারপোর্টে নেমে আমরা একটা ট্যাক্সি নিলাম পাহলগাঁও যাওয়ার জন্য। শীতের সময় হওয়ায় ট্যুরিস্টদের ভিড় ছিল না। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকে বরফে ঢাকা প্রকৃতি দেখে আমি মুগ্ধ হলাম। মনে হচ্ছিল যেন আমরা স্বপ্নলোকে প্রবেশ করেছি। পাহলগাঁও পৌঁছে আমরা দেখলাম, অনিকেত একটি নিরিবিলি কেবিন বুক করেছে পাহাড়ের পাদদেশে। কেবিনের চারপাশে দেওদার গাছের জংলা। দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের চূড়া, সব বরফে ঢাকা। আমরা কেবিনে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই দেখলাম একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার পরনে একটি পশমিনা শাল, চেহারায় গানের দীপ্তি।
তিনি আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। অনিকেত আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিল, মা, ইনি শাস্ত্রীজি। উনি এই অঞ্চলের জ্ঞানী ব্যক্তি। উনি তোমাকে কিছু দেখাতে চান। আমি অবাক হয়ে অনিকেতের দিকে তাকালাম, তুই এর সাথে কিভাবে পরিচয়? অনিকেত বলল, কয়েক মাস আগে আমি এখানে একটি ট্রেকিং এক্সপেডিশনে এসেছিলাম। তখন শাস্ত্রীজিকে ঝরনার পাশে ধ্যান করতে দেখেছিলাম। আমি কৌতূহলী হয়ে তার কাছে গিয়েছিলাম, আর তিনি আমাকে এমন কিছু দেখিয়েছিলেন যা আমার জীবন বদলে দিয়েছে। আমি চাই তুমিও সেটা দেখো গো। শাস্ত্রীজি আমার দিকে তাকিয়ে বললেন, বেটা, তোমার মায়ের চোখে আমি একটা অদ্ভুত আলো দেখতে পাচ্ছি। তিনি যোগ্য। আমি কিছু বুঝতে পারছিলাম না। কিসের জন্য আমি যোগ্য? শাস্ত্রীজি কি দেখাতে চান আমাকে? অনিকেত আমার হাত ধরল, মা, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা আজ রাতেই উত্তর পাব। সেদিন সারাদিন আমরা কেবিনের আশেপাশে ঘুরলাম। বরফ ঢাকা পাহাড়, ঝরনা, প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল। কিন্তু আমার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, অনিকেত আমাকে সত্যিই কি দেখাতে চায়? রাত নামল। শাস্ত্রীজি আমাদের ডাকলেন। তিনি কেবিনের পেছনে একটি গোপন দরজা খুললেন। দরজা দিয়ে ঢুকতেই আমরা দেখলাম একটি সুড়ঙ্গ। সুড়ঙ্গের ভেতর আলো জ্বলছিল। এই সুড়ঙ্গের ভেতর একটি গুহা আছে, শাস্ত্রীজি বললেন, আর সেই গুহার ভেতর আছে একটি রহস্য, যা কয়েক হাজার বছর ধরে লুকিয়ে আছে। আমরা তিনজন সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। মিনিট 10 হাঁটার পর আমরা একটি বিশাল গুহার সামনে দাঁড়ালাম। গুহার দেয়ালে ছিল প্রাচীন চিত্রলিপি। মাঝখানে একটি পাথরের বেদি, তার উপর একটি সোনার বাক্স। শাস্ত্রীজি বললেন, এই বাক্সের ভেতর আছে একটি হীরা, যা প্রায় 3000 বছর আগে একজন রাজা তার রানীকে দিয়েছিলেন। এই হীরার নাম নীলকণ্ঠ। এটি শুধু একটি দামি পাথর নয়, এর অসাধারণ ক্ষমতা আছে। অনিকেত আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি চাই তুমি এই হীরাটি দেখো গো। শাস্ত্রীজি আস্তে করে বাক্সটি খুললেন। ভেতরে ছিল একটি নীল হীরা, যা দেখতে অবিশ্বাস্য সুন্দর। এত সুন্দর যে তা শব্দে বর্ণনা করা যায় না। হীরাটি থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল, যা গোটা গুহাকে আলোকিত করে তুলেছিল। এই হীরা যার হাতে আসে তার জীবনে ঘটে অলৌকিক ঘটনা, শাস্ত্রীজি বললেন, কিন্তু এটি শুধু সেই ব্যক্তিরই হাতে আসে, যার হৃদয় শুদ্ধ এবং যে অন্যের জন্য নিজের সুখ বিসর্জন দিতে পারে। আমি বিস্মিত হয়ে হীরার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ হীরা থেকে একটি তীব্র আলোর ঝলক বেরিয়ে আমাকে ঘিরে ফেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলাম আমি আর সেই গুহাতে নেই। আমি ছিলাম একটি অদ্ভুত জায়গা। চারপাশে ছিল সাদা আলো। আমার সামনে দাঁড়িয়েছিলেন এক অপরূপ সুন্দরী নারী, তার পরনে ছিল সাদা পোশাক। রাইসা, তিনি আমাকে ডাকলেন, আমি এই হীরার অভিভাবক। তোমার জীবনে যে ত্যাগ তুমি করেছ, যে ভালোবাসা তুমি দিয়েছ তোমার সন্তানকে, তা অতুলনীয়। তুমি নীলকণ্ঠ হীরার যোগ্য অধিকারী। আমি কিছু বলার আগেই তিনি আবার বললেন, এই হীরা তোমাকে একটি বরদান দেবে। তুমি যে ইচ্ছে করবে তা পূরণ হবে। কিন্তু সাবধান, তোমার ইচ্ছা যেন অন্যের ক্ষতি না করে। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি কি ইচ্ছে করব? নারী হাসলেন, সেটা তোমাকেই ঠিক করতে হবে। তবে মনে রেখো, সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসার শক্তি। আলো মিলিয়ে গেল। আমি আবার নিজেকে সেই গুহাতে পেলাম। অনিকেত আর শাস্ত্রীজি আমার দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়েছিলেন। মা, তুমি ঠিক আছো? অনিকেত প্রশ্ন করল, তুমি প্রায় 10 মিনিট ধরে অচেতন ছিলে। আমি তাকে আশ্বস্ত করলাম, কিন্তু আমি জানতাম যে আমি একটি অলৌকিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। শাস্ত্রীজি আমাকে হীরাটি দিলেন, এটি এখন তোমার। এই হীরা তোমাকে পছন্দ করেছে। আমরা কেবিনে ফিরে এলাম। আমি হীরাটি হাতে নিয়ে বসেছিলাম, ভাবছিলাম কি ইচ্ছে করব। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। অনিকেত, দরজা খুল। দরজায় দাঁড়িয়ে ছিল একজন মধ্যবয়সী পুরুষ। দাড়ি গোঁফ বাড়ানো, চোখে ক্লান্তি। আমি তাকে দেখেই চিনতে পারলাম, রাজীব, অনিকেতের বাবা। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমার হাত থেকে হীরাটি পড়ে গেল। আমি অবাক হয়ে রাজীবের দিকে তাকিয়েছিলাম। সে কিভাবে জানো আমরা এখানে আছি? রাজীব ভেতরে এলো, রাইসা, আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। আমি তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমি সবসময় তোমাদের খোঁজ রেখেছি। আমি এখন ফিরে এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। অনিকেত তার বাবার দিকে কঠিন চোখে তাকিয়েছিল। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আছি? রাজীব বলল, শাস্ত্রীজি আমার পুরনো বন্ধু। আমি তাকে বলেছিলাম তোমাদের এখানে আনতে।
আমি জানতাম তোমরা আমার কথা শুনবে না, তাই এই পথ বেছে নিয়েছিলাম গু। আমি শাস্ত্রীজির দিকে তাকালাম। তিনি হাসলেন, ক্ষমা করো বেটা। কিন্তু একটি ভাঙা পরিবারকে আবার জোড়া লাগাতে আমি সাহায্য করতে চেয়েছিলাম গু। তাহলে নীলকণ্ঠ হীরার গল্প? আমি জিজ্ঞেস করলাম। সেটা সত্যিই, শাস্ত্রীজি বললেন, হীরাটি সত্যিই প্রাচীন এবং এর ক্ষমতাও আছে। কিন্তু এর সবচেয়ে বড় ক্ষমতা হল, এটি মানুষের মনের ভেতর ক্ষমা আর ভালোবাসার বীজ বপন করে। কি? আমি হীরাটি আবার হাতে তুলে নিলাম। এর আলো এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। আমি একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, এবং আমি জানতাম এই সিদ্ধান্ত আমার জীবন বদলে দেবে। রাজীব, আমি বললাম, তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে যখন অনিকেত মাত্র 2 মাসের শিশু ছিল। তুমি আমাদের জীবন থেকে সরে গিয়েছিলে, আমাদেরকে একা রেখে। আমি কখনো ভাবিনি যে তুমি আবার ফিরে আসবে গু। রাজীব মাথা নিচু করল। আমি জানি আমি একটা ভুল করেছিলাম। আমি ছিলাম অপরিপক্ব, স্বার্থপর। আমি ভেবেছিলাম আমার একা থাকা ভালো, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি তোমাদের কাছে ফিরে আসতে চাই। অনিকেত এগিয়ে এসে আমার পাশে দাঁড়াল। মা, তুমি যা সিদ্ধান্ত নেবে, আমি তার পাশে থাকব। আমি হীরাটি আমার হাতে ঘুরিয়ে দেখলাম। এর ভেতর থেকে যেন একটি শক্তি আমার শরীরে প্রবেশ করছিল। আমি জানতাম এই মুহূর্তে আমি যে সিদ্ধান্ত নেব, তা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। রাজীব, আমি বললাম, আমি তোমাকে ক্ষমা করছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আবার একসাথে থাকব। তুমি অনিকেতের বাবা, তাই তুমি তার সাথে সময় কাটাতে পারো। কিন্তু তুমি আর আমি, আমাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে গেছে যেখানে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে গু। রাজীব মাথা নাড়ল। আমি বুঝতে পারছি। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করছি। অনিকেত তার বাবার দিকে তাকাল। তার চোখে ছিল একটি মিশ্র অনুভূতি, রাগ, দুঃখ আর একটু কৌতূহল। আপনি কোথায় ছিলেন এতদিন? কেন আমাদের সাথে যোগাযোগ করেননি? রাজীব গভীর শ্বাস নিয়ে বলল, আমি জাপানে ছিলাম। তোমরা আমাকে ছেড়ে দেওয়ার পর আমি টোকিওতে একটি ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু সেখানে আমি কখনো সুখী হইনি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমাদের কথা ভেবে কাঁদতাম। 1 বছর আগে আমি একটি গুরুতর দুর্ঘটনায় পড়েছিলাম। সেই সময় হাসপাতালের বিছানায় শুয়ে আমি উপলব্ধি করলাম যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাদের ছেড়ে চলে যাওয়া গু। অনিকেত নীরব ছিল। রাজীবের চোখে অশ্রু জমা হয়েছিল। আমি জাপান থেকে ভারতে ফিরে এসেছি মাত্র 3 মাস আগে। তোমাদের খোঁজ করতে করতে শাস্ত্রীজির সাথে দেখা হয়। তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন গু। শাস্ত্রীজি ইতিমধ্যে কেবিন থেকে বেরিয়ে গিয়েছিলেন, আমাদের পরিবারকে একটু একান্ত সময় দিতে। আমি হীরাটি আবার হাতে নিলাম। এর উজ্জ্বল নীল আলো এখন পুরো রুম আলোকিত করেছিল। অনিকেত, আমি ডাকলাম, তোমার বাবাকে একটু সময় দাও। আমরা সবাই ভুল করি গি। অনিকেত দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে মা। আমি তোমার জন্য এটা করব। সেই রাতে যখন রাজীব নিকটবর্তী আরেকটি কেবিনে চলে গেল, আমি অনিকেতকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে জানতিস যে শাস্ত্রীজি তোর বাবার সাথে যোগাযোগ করেছিলেন? অনিকেত হাসল। আমি জানতাম না। আমি সত্যিই এখানে এসেছিলাম নীলকণ্ঠ হীরার কথা শুনে। আমি শাস্ত্রীজির কাছ থেকে এর কথা শুনেছিলাম যখন আমি এখানে ট্র্যাকিং করতে এসেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে হীরাটি শুধু সেই ব্যক্তির কাছে যায় যার হৃদয় শুদ্ধ। আমি তোমাকে এটা দেখাতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি এর যোগ্য। আমি অবাক হয়ে গেলাম। তাহলে শাস্ত্রীজি রাজীবের বন্ধু ছিলেন না? তাহলে এটা কেমন করে ঘটল? এটা কি সত্যিই একটি অলৌকিক ঘটনা ছিল? পরের দিন সকালে আমরা শাস্ত্রীজির সাথে দেখা করলাম। তিনি ইতিমধ্যে পাহাড়ের উপরে একটি ছোট মন্দিরে পূজা করতে গিয়েছিলেন। আমরা তাকে পাওয়ার জন্য সেখানে গেলাম। মন্দিরটি ছিল একটি প্রাচীন শিব মন্দির, প্রায় 300 বছরের পুরনো। শাস্ত্রীজি সেখানে ধ্যান করছিলেন। তিনি আমাদের দেখে মৃদু হাসলেন। আপনি কি সত্যিই রাজীবের বন্ধু? আমি জিজ্ঞেস করলাম। শাস্ত্রীজি মাথা নাড়লেন। না, আমি তাকে চিনতাম না। সে এখানে এসেছিল প্রায় 3 মাস আগে, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে। সে এখানে এসে প্রতিদিন ধ্যান করত, ঈশ্বরের কাছে মাফ চাইত। আমি তার দুঃখ দেখেছিলাম গু। কিন্তু নীলকণ্ঠ হীরার গল্প, সেটা কি সত্য? অনিকেত জিজ্ঞেস করল। শাস্ত্রীজি গভীরভাবে হাসলেন। হ্যাঁ, হীরাটি সত্যি। এটি প্রায় 3 বছর ধরে এই মন্দিরের গর্ভগৃহে রাখা আছে। কিন্তু এটি এমন কোনো অলৌকিক ক্ষমতা দেয় না যা তোমরা ভাবছ। এর ক্ষমতা হল মানুষের হৃদয়ে ক্ষমা আর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলা গু।
আমি হীরাটি শাস্ত্রীজির হাতে তুলে দিলাম, এটি আপনার কাছেই থাকুক গো। তিনি মাথা নাড়লেন, না, এটি এখন তোমার। তুমি এর যোগ্য অধিকারী। তোমার হৃদয় শুদ্ধ, তুমি তোমার সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছ। হঠাৎ আমার মনে পড়ল সেই নারীর কথা, যাকে আমি দেখেছিলাম যখন হীরাটি আমার হাতে ছিল। সে কি আমার কল্পনা ছিল, নাকি সত্যিই ঘটেছিল? তোমার হাতে হীরাটি যখন এসেছিল তখন তুমি কিছু দেখেছিলে, তাই না? শাস্ত্রীজি জিজ্ঞেস করলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। হ্যাঁ, আমি একজন নারীকে দেখেছিলাম। তিনি বলেছিলেন যে হীরাটি আমাকে একটি বরদান দেবে গি। শাস্ত্রীজি হাসলেন, সেটি দেবী পার্বতী। তিনি এই হীরার অভিভাবক। তিনি শুধু তাদের দর্শন দেন যারা সত্যিই হৃদয়ে শুদ্ধ। তুমি ধন্য, রাইসা গু। আমার চোখে অশ্রু এসে গেল। আমি যা দেখেছিলাম তা তাহলে সত্যি ছিল। কিন্তু বরদান? আমি জিজ্ঞেস করলাম। আমি তো কোনো বরদান পাইনি। শাস্ত্রীজি হাসলেন, হীরাটি তোমাকে বরদান দিয়েছে, ক্ষমা করার শক্তি। তুমি রাজীবকে ক্ষমা করেছ, তাই না? এটাই ছিল তোমার বরদান গু। আমরা পাহলগাঁওতে আরও কয়েকদিন থাকলাম। অনিকেত ধীরে ধীরে তার বাবার সাথে কথা বলা শুরু করল। আমি দেখলাম অনিকেতের মধ্যেও একটি পরিবর্তন এসেছে। সে আর রাজীবের প্রতি এত রাগান্বিত ছিল না। আমাদের ফিরে যাওয়ার দিন শাস্ত্রীজি আমাদের বিদায় জানাতে এলেন। তিনি আমার হাতে একটি ছোট পুটলি দিলেন, এটি তোমার জন্য, রাইসা। যখন কষ্ট পাবে এটি খুলে দেখো গু। আমরা কাশ্মীর থেকে ফিরে এলাম। জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। রাজীব কলকাতায় একটি ফ্ল্যাট নিল অনিকেতের কাছাকাছি থাকার জন্য। অনিকেত এখন মাঝে মাঝে তার বাবার সাথে সময় কাটায়। আমি এখনও নীলকণ্ঠ হীরাটি আমার সাথে রাখি। এটি আমাকে মনে করিয়ে দেয় যে ক্ষমা করার শক্তি কতটা গভীর। একদিন কিছু মাস পর আমি তীব্র মানসিক চাপে ভুগছিলাম। সেদিন আমি শাস্ত্রীজি দেওয়া পুটলিটি খুললাম। ভেতরে ছিল একটি ছোট্ট পাথর আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় রাইসা, যখন তুমি এই চিঠি পড়ছ তখন হয়তো তুমি জীবনের কোনো সংকটে আছ। এই পাথরটি হিমালয়ের উচ্চতম শৃঙ্গ থেকে এসেছে। এটি তোমাকে শক্তি দেবে। মনে রেখো, জীবন যতই কঠিন হোক, তোমার ভেতরে যে শক্তি আছে তা অপরিসীম। তুমি নীলকণ্ঠ হীরার অধিকারী, দেবী পার্বতীর আশীর্বাদ পুষ্ট। তোমার পথ সর্বদা আলোকিত থাকুক। আমি চিঠিটি বুকে জড়িয়ে ধরে কাঁদলাম। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি কখনো একা নই। আমার চারপাশে একটি অদৃশ্য শক্তি আছে যা আমাকে সাহস দেয়, আমাকে এগিয়ে যেতে শক্তি দেয়। আজ ৫ বছর পর আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। আমি এখন একটি গো চালাই যা বিধবা এবং পরিত্যক্তা মহিলাদের সাহায্য করে। রাজীব আমাদের গোতে আর্থিক সাহায্য করে। অনিকেতের বিয়ে হয়েছে একটি সুন্দর মেয়ের সাথে এবং আমি এখন একটি নাতনির দাদি। নীলকণ্ঠ হীরাটি আমি এখনও সঙ্গে রাখি। এটি আমার জীবনের অনেক সংকটে আমাকে পথ দেখিয়েছে। আর প্রতি বছর আমরা পাহলগাঁও যাই শাস্ত্রীজির সাথে দেখা করতে। সেই গুহাতে বসে আমরা গল্প করি, ধ্যান করি আর জীবনের রহস্য নিয়ে ভাবি। আমি এখন বুঝতে পারি কেন অনিকেত আমাকে সেদিন এমনভাবে বলেছিল, আমি তোমাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে চাই। সে জানত আমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত আমার জীবন বদলে দেবে। আমার জীবন থেকে আমি যা শিখেছি তা হল, ক্ষমা করার শক্তি অসীম, আর ভালোবাসা সবচেয়ে বড় অলৌকিক শক্তি। হাজার বছরের প্রাচীন হীরা নীলকণ্ঠ আমাকে এই শিক্ষাই দিয়েছে। এবং আজ যখন আমি আমার নাতনিকে কোলে নিয়ে বসি, তখন তার চোখে আমি দেখতে পাই সেই একই উজ্জ্বল আলো যা নীলকণ্ঠ হীরাতে দেখেছিলাম। কারণ ভালোবাসার আলো অমর, তা কখনো নিভে না।